আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই কুমারগঞ্জ ব্লকের বিদ্যেশ্বরী মার মন্দিরের সামনে এবং আমরা কিছুক্ষণ আগে আপনাদের এখানে কিন্তু যে মন্দিরের নিদর্শনগুলো দেখিয়েছি, এটা কিন্তু অলৌকিক ব্যাপার যে এখানে বিগত দিনে যারা সেবায়িত হিসেবে ছিলেন সেই সেবায়িতরা কিন্তু কেউ 57 বছর, কেউ 37 বছর বংশ পরম্পরায় এই সেবায়িতগিরি করে আসছেন, কিন্তু তারা কিন্তু কোনোদিনও বুঝতে পারেননি যে বিদ্যেশ্বরী মা এখানে বিরাজ করছেন বা রামেশ্বর বাবাও এখানে আছেন। সেখানে যে কলকাতা থেকে যাকে স্বপ্ন দেখিয়েছেন সেই শোভনদেব চট্টোপাধ্যায়ের বন্ধুর স্ত্রী, তিনি এসে এই প্রত্যন্তর গ্রামে যিনি রাস্তাঘাট কিছুই চিনতেন না, সেই রাস্তাঘাট চিনিয়ে এসে তিনি যেভাবে এই মাকে আবিষ্কার করেছেন এবং ভোলেনাথকে আবিষ্কার করেছেন, সেই দৃশ্য আমরা দেখিয়েছি যে ভোলেনাথ যারা একদম মনে হচ্ছে সেই পাথরের মূর্তি থেকে নিজের যে রূপ সেটা বেরিয়ে আসছে এবং বিদ্যেশ্বরী মা যেভাবে গুহার মধ্যে একটা গাছের সেই কোটরের মধ্যে বিদ্যেশ্বরী মা বিরাজ করছেন সেই দৃশ্য কিন্তু আমরা দেখিয়েছি। একটা কথায় বলতে গেলে যে আমরা বারংবার শুধু বলবো যে হিন্দু সনাতন ধর্ম এখনও যে পুনরুজ্জীবিত, এখনও যে সবার ঘরে ঘরে রয়েছে মা, সেই জায়গায় থেকে যে তারাপীঠ, তারকেশ্বর, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, যেমন কামাখ্যা, সমস্ত জায়গায় মায়ের বিরাজ রয়েছে, সেই রকম এখানে এই বিদ্যেশ্বরী মা বিরাজ করছেন এবং আমরা সব ভক্তদের অনুরোধ করব যে একবারের জন্য হলেও আসুন, দেখে যান যে মায়ের কি অলৌকিক ক্রিয়া। কুমারগঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আমার নাম বিপ্লব মণ্ডল। আমি আমাদের এই রামেশ্বর এবং বিদ্যেশ্বরী ধামের আমাকে সেক্রেটারি করেছেন এবং আমাদের যেই মন্দিরের সেবায়িত মাসিমা এবং ওনার ছেলে সমর, তারাও এখানে উপস্থিত আছেন। আমাদের সকলেই আমাদের এক্সিকিউটিভ কমিটি একটা বডি ট্রাস্ট গঠন হয়েছে এবং সেই ট্রাস্টে আমাদের এখানে প্রথম মায়ের যে পুজোর সূত্রপাত, সেই সূত্রপাতটা হচ্ছে আমাদের এখন বর্তমান যে কৃষি মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, তার বন্ধু সুবীর বোস তার ওয়াইফকে প্রথম স্বপ্নাদেশ করে যে আমি বিদ্যেশ্বরী, আমি দিনাজপুরে আছি, আমাকে পুজো দে। এবং তখন সেই শোভনদা এবং সুবীরদা আমাকে ফোন করেন যে তুমি তোমার দক্ষিণ দিনাজপুরে কোথায় বিদ্যেশ্বরী মা অবস্থিত, তাকে পুজো দিতে হবে। হ্যাঁ, এবং তখন আমি বলেছিলাম যে রামেশ্বর মন্দির, সেখানে চৈত্র সংক্রান্তিতে চড়ক গাছ হয়, চড়ক মেলা হয়, সেখানে চড়ক মেলা করে সেখানে আপনার সেইখানে একটা পাশেই একটা জীর্ণ মন্দির পড়ে আছে, যেখানে আমরা বিদ্যেশ্বরী বলেই আমরা জেনে থাকি। স্বপ্নাদেশের পরে আমরা এখানে সিদ্ধান্ত নিই এবং আমাদের সকলকে, আমাদের সেবায়িত ওনাদেরকেও জানানো হয় এবং সকলকে জানিয়ে আমরা এখানে মিটিং ডাকি এবং মিটিং ডেকে মায়ের পুজোর দিনক্ষণ ঠিক করি। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমাতে 5 দিন ধরে মায়ের পূজার্চনা হবে এবং সেটা সিদ্ধান্ত নেওয়ার পরে যখন এই জীর্ণ মন্দির, সেই প্রাচীন বট এবং পাকুড়ের বৃক্ষ এবং তার মধ্যে একটা ফুলের লতার মতো একটা গাছ আছে, সেই লতা গাছটা কিসের সেটা আমরা কিন্তু জানি না। সেই লতা গাছটাতে ছোট ছোট ফুল হয় এবং যে কড়িগুলো, যে মায়ের ওখান থেকে যে একটা মালা পাওয়া গেছে 4.5 কেজি ওজন মতো, সেই মালাটার যে পুঁথিগুলো ঠিক সেই ফুলের কুড়ির মতো দেখতে এবং সেই ফুলের কুড়িগুলো এবং সেই যে গাছটা, সেই ফুলের গাছটা সারা বছর ফুল ফোটে, সেই ফুলের গাছটাই মাকে আচ্ছাদন করে রেখেছে এবং বটপাকুড়ের গাছটার চারদিক দিয়ে শিকড় নেমে গাছটা একটা মন্দির তৈরি করে রেখেছে এবং সুন্দর একটা বটপাকুড়ের গাছের সমন্বয়ে একটা গেট তৈরি হয়ে আছে। এগুলো প্রাকৃতিক সৃষ্টি, আমরা সৃষ্টি করিনি, হয়তো মাই সৃষ্টি করেছেন। এবার সেই মায়ের সৃষ্টি এবং মাকে প্রথম পুজো দিতে গিয়ে আমাদের মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয় যে মায়ের জন্য একটা সিঁড়ি করে আপাতত পুজোটা শুরু করি। সেটা মাস 2 আগের ঘটনা এবং 2 মাসের মধ্যে এত কিছু আজকে মায়ের প্রায় পুজো দেওয়ার মতো মন্দির তৈরি হয়ে গেছে। গ্রিলগুলো তৈরি হতে দেওয়া হয়েছে, যজ্ঞ 72 ঘন্টা ধরে যে যজ্ঞ, সেই যজ্ঞের প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে গ্রিল দিয়ে এবং সেই যজ্ঞের ওখানে 72 ঘন্টা ধরে যজ্ঞ চলল এবং সেখানে 5 দিন ধরে সকল ভক্তদেরকে যে ভোগ প্রসাদ বিতরণ সমস্ত কিছুই আমরা এমন যেটা করেছিলাম প্রথম মিটিংয়েই আমরা সিদ্ধান্ত নিলাম এবার আমরা প্রথম পুজো এবং সময়ও কম, যার জন্য একটা বাজেট করেছিলাম যে প্রতিদিন 30 কড়াই করে 90 কড়াই ভোগ আমরা 3 দিনে 90 কড়াই ভোগ রান্না করব। কিন্তু সেখানে দেখা গেল যে আমরা প্রথম পুজোর যে পুজোর আগের দিন যেখানে মার দেওয়া হলো, প্রথম মাকে
স্থাপন অধিবাস দেওয়া হলো, সেই দিনই আমাদের 10 থেকে 15 কড়াই ভোগ রান্না হয়েছে। এবং পরের দিন যখন মার জল আনয়ন পুজো শুরু হলো, মার প্রাণ প্রতিষ্ঠা হলো, সেই দিন 94 কড়াই খিচুড়ি একদিনেই চলে গেল, এবং মানে ভোগ 94 কড়াই ভোগ গেল। এবং তারপরে পরের দিন 64 কড়াই গেছে। তারপরেও আমি ভান্ডার ঘরে গেলাম, যে 30 কড়াই, টোটাল 90 কড়াই ভোগ রান্নার কথা ছিল, সেখানে আমাদের 100 প্রায় 200 কড়াইয়ের কাছাকাছি ভোগ রান্না হয়ে গেল। তারপরেও কি আমরা আগামী 2 দিন 3 দিন ভোগ দিতে পারবো মানুষকে? আমি ভান্ডার ঘরে গিয়ে যা দেখলাম, যে চাল ডাল মানে তরকারি সবজি, তাতে আমি দেখলাম যে কোনো অসুবিধা নেই। এবং আমাদের সমস্ত ছেলেপেলেদের, আমাদের সমস্ত ভক্তদের এসে বললাম যে আগামীকালকেও একইভাবে ভোগ তৈরি করো, কোনো ভক্ত যেন এতটুকু ভোগ না পেয়ে যায়। এবার মানে প্রতিটা ভক্ত যেন ভোগ পায় তার ব্যবস্থা করো। পরের দিন 105 কড়াই ভোগ রান্না হয়েছে, এবং তার পরের দিনও 64 কড়াই ভোগ রান্না হয়েছে। কিন্তু তারপরেও আমি ভান্ডার ঘরে গিয়ে দেখছি যে অলৌকিক ঘটনা, সেই চাল যেরকম ছিল সেরকমই আছে, এবং ডাল সবজি সেরকমই আছে। যার জন্য এই যে বিভিন্ন অলৌকিক ঘটনা, এবং বিভিন্ন অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে আমরা যখন মেঝেটা খুঁড়তে গিয়েই দেখলাম দরজার সেই উপরের চৌকাঠটা বেরিয়ে আসলো। তারপরে মেঝেটা খুঁড়তে গিয়ে মায়ের শিলাটা বেরিয়ে আসলো, যে মায়ের শিলা আমরা জানি যে প্রত্যেকটা সতীপীঠে প্রতিটা মানে সতীর অঙ্গ যেখানে যেখানে পড়েছিল, সেখানে সেখানে বাবা ভোলানাথ বা শিবের যে ভৈরব রূপ, সেই ভৈরব রূপ আমাদের রামেশ্বর বাবা, এবং রামেশ্বর বাবার যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ থেকে দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন এবং দেখতে আসবেন সকলেই, যে দেখবেন বাবার সেই শিবলিঙ্গ থেকে বাবা ভৈরব রূপ বেরিয়ে আসছে। এবং মায়ের যে শিলাটা পাওয়া গেল, সেই মায়ের শিলাটা ঠিক আমাদের বাঁ পায়ের বৃদ্ধা আঙ্গুলির মতো, এবং সেই আমরা ভাবছি যে হয়তো সেটা মায়ের বৃদ্ধা আঙ্গুলি হবে, কারণ সেই শিলার তলদেশ দেখলেই বোঝা যায় যে বৃদ্ধা আঙ্গুলির নিচের যে তলদেশের যে কালার, সেই কালারটা একরকম, মায়ের উপরের শিলার কালারটা একরকম, এক এক রকম।